নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি এবং আমাদের এই আলোচনায় অংশ নিতে আসেন দেশের বিশিষ্টজনরা। আজ আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি এই যে চলমান রাজনীতি, এ নিয়ে নানা রকমের শঙ্কা অথবা সন্দেহ এসব দেখা দিয়েছে। এ নিয়েই আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক শওকত মাহমুদ। শওকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ ধন্যবাদ মনির হোসেন। আপনি শুনছিলেন যে আমরা আজকের বিষয়টি ঠিক করেছি যে রাজনীতিতে যে সন্দেহ দেখা দিয়েছে যে আগামী নির্বাচনকে ঘিরে, নির্বাচনটি ঠিক সময়ে হবে কিনা, নির্বাচনটি নিরপেক্ষ হবে কিনা, এই বর্তমান সরকার যে নানান দিকে অদক্ষতার পরিচয় দিচ্ছে তাতে এই সরকারটি থাকবে কিনা, এ নিয়ে সন্দেহ এবং শঙ্কা যে এর আগেই এই সরকারের চেহারা পরিবর্তন হবে কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথে। আপনার কাছে কি মনে হয়, আসলেই কি এই ধরনের সন্দেহ দেখা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? দেখুন, যেহেতু এটা একটা আমি বলবো যে অস্বাভাবিক অন্তর্বর্তী সরকার, মানে স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার না। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে এবং সরকারের ম্যান্ডেটের ফিরিস্তি অনেক লম্বা। শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন নয়, সংস্কার এবং ফ্যাসিবাদকে চিরতরে বিলোপ করার একটা মেকানিজম তৈরি করা, এটা একটা সরকারের দায়িত্ব। সেহেতু সরকার সময় নিচ্ছে এবং যদিও বিএনপি এই সরকারের ফ্যাসিবাদের পতনের পরে 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিল, এই অর্থে যে যত দ্রুত নির্বাচনটি করে ফেলা যায় ততই বিএনপির জন্য মঙ্গল, সেই হিসাবে তারা বলেছিল। এখনো তারা দ্রুত নির্বাচনের চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ঘটনা যেগুলো ঘটছে সেই ঘটনার কারণে বিএনপি সহ আরো অন্যান্য দল অথবা সরকারের সঙ্গে বিএনপির অথবা বিএনপির সঙ্গে জামাতের অথবা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের কতগুলো স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যদিও তারা সবাই বলছে যে আমরা মানে বিভেদ ভুলে আমরা ঐক্যের আহ, ওই জায়গায় আমরা পৌঁছবো, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কতগুলো সন্দেহ তৈরি হয়েছে। পারস্পরিক পারস্পরিক সন্দেহের মধ্যে প্রথমত হচ্ছে যে ছাত্রদের সঙ্গে যেটা হয়েছে যে ছাত্ররা 72 সংবিধান বাতিল চেয়েছিল এবং তারা প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণ চেয়েছিল, সেই জায়গায় বিএনপির সঙ্গে তাদের একটা মত পার্থক্য হয়েছে। এরপরে তারা একটা গণ অভ্যুত্থানের একটা সনদ বা চার্টার তৈরির জন্য উদ্যোগ নিয়েছিল, সেটাও এক এক ধরনের আহ, এটা একমত হয়েছে, কিন্তু সময়সীমা আরো দেখে আলোচনা করে তারপরে প্রণয়ন করা হবে বলে তখন বলা হয়েছে। এখন ছাত্ররা যে রাজনৈতিক দলটি করেছে, গণঅভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হয়, এটা আমরা আগেও লক্ষ্য করেছি। যে রাজনৈতিক দলটি গঠন করেছে এবং এই রাজনৈতিক দলের ঘোষণায় যে কথাগুলো বলা হয়েছে সেটা বিএনপির জন্য স্বস্তিদায়ক নয়। কেননা এক নম্বর হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিক চাইছে, যে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয়ত পরিবারতন্ত্রের বিলোপ চায়, তৃতীয়ত নতুন সংবিধান চায়, চতুর্থত নতুন সংবিধানের জন্য তারা প্রথমে গণপরিষদ নির্বাচন চায়, জাতীয় সংসদ নির্বাচন নয়। এই 4টি এজেন্ডায় এটা বিএনপির জন্য কোনো বিব্রতকর এজেন্ডা এবং বিএনপি তার প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু সেটা বলেছে। বিএনপি সন্দেহ হচ্ছে যে এই যে ছাত্ররা যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা যে দাবিগুলো করছে, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যে সময়টুকু লাগার দরকার, সেই সময়টুকুর সঙ্গে প্রধান উপদেষ্টা যে বলছেন ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, এটা তো মিলে না। কারণ মাত্র 8-9 মাসের মধ্যে এই জিনিসগুলো বাস্তবায়ন করা, তার পাশাপাশি আবার সংস্কারের একটা চাপ রয়েছে। সংস্কারের এই চাপগুলো বিএনপি কিভাবে মোকাবেলা করতে জানি না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সর্বশেষ ভাষণে লন্ডন থেকে বলেছেন যে ন্যূনতম সংস্কারের করার পরে নির্বাচনটা দিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন। বিএনপির বক্তব্য হচ্ছে যে নির্বাচনের সুষ্ঠু করার জন্য যে সংস্কার দরকার সেটুকু করলেই হবে, বাকিটা আমরা রাজনৈতিক সরকার এসে করবো। হ্যাঁ, সাংবিধানিক সংস্কারগুলো এটা তো এই সরকারের ম্যান্ডেট নেই, মানে নির্বাচনগত মানে সংবিধানগত ম্যান্ডেট নেই, তো করবে কিভাবে? কারণ বিপ্লবী সরকার হলে করে ফেলতো, বিপ্লবী সরকার যেহেতু না, তাহলে তাকে
সংবিধানের পথ ধরে যেতে হবে। সংবিধানের পথ ধরে যাওয়ার ক্ষেত্রে তাদের বাধা আছে। তাহলে কি আছে? কোন পথ উন্মুক্ত? গণভোট করতে পারে অথবা গণপরিষদ নির্বাচন করে সেই সংবিধান সংস্কারগুলি সিদ্ধ করতে পারে। তো সেই জায়গায় সরকারের সাথে বিএনপির আমার মনে হয় আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ বিএনপি কোনোভাবেই চায় না জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন হোক। এমনকি স্থানীয় সরকার নয়, ডাকসু নয়, ট্রাকসু নয়, কোনো নির্বাচনই বিএনপি চাচ্ছে না। কারণ বিএনপির ভয় হচ্ছে কোনো একটা নির্বাচনের মধ্য দিয়ে যেই ফল উঠে আসতে পারে সেটা তার জাতীয় নির্বাচনে তার যে সম্ভাব্য বিজয়ের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে সেটা বিএনপি মনে করে। সেই জন্য বিএনপি স্রেফ মানে কোনো কলেজ সংসদের নির্বাচন নয়, যে স্রেফ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সেই জায়গায় ছাত্রদের বক্তব্যের সঙ্গে আমার মনে হয় একটা পার্থক্য আছে এবং ছাত্রদের বক্তব্যের সঙ্গে জামাতের ছাত্রদের রাজনৈতিক দলের বক্তব্যের সঙ্গে জামাতের সহমতের আমরা মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, ভাবভঙ্গি দেখছি। অন্যান্য দলও তাই চাইছে। এই বিষয়গুলো নিয়ে পারস্পরিক সন্দেহ যে নির্বাচনটি যথাসময়ে হবে কিনা। এবং আরেকটি ফ্যাক্টর যেটা হয়েছে যে আমাদের পররাষ্ট্রীয় ফ্যাক্টর যেটা যে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং তার বিচার আগামী 2 মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে। তাহলে সংস্কার, ফ্যাসিবাদের বিচার সবগুলো একসঙ্গে খাটবে। সেই জায়গায় এই বিচার শুরু হওয়ার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে এবং ভারত প্রকাশ্যে এবং অন্তরালে বাংলাদেশের ব্যাপারে কি ভূমিকা নেবে এটা নিয়ে জল্পনা কল্পনা যথেষ্ট আছে। এটা অস্বীকার করার উপায় নেই। কারণ এটা আমাদের মানে ভারত এমন একটা প্রতিবেশী যে আমাদের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলার প্রতিবেশী। সেই প্রতিবেশীকে আপনি একদম উজ্জ্ব করে রাখতে চলবে না এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যের সুর সর্বশেষ যেটা বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে খুব অসংলগ্ন কথা বলছেন, এই কথাটা তিনি অভিযোগ করেছেন। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসিনা যদি ভারত থেকে কথা বললে আমাদের দ্বিপাক্ষীয় পরিবেশ নষ্ট করতে পারে, সেটার দায় দায়িত্ব তো ভারতকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। এগুলোর এটার একটা রোজার পরে এটার একটা আমরা আমার মনে হয় যে রোজার পরে এটার একটা আমরা আহ আলোকপাত দেখতে পেতে পারি। এটার সঙ্গে ফ্যাসিবাদের বিচার, হাসিনার বিচার শুরু হওয়া এটার একটা সম্পর্ক আছে। ভারত কিভাবে দেখবে। ফোর্থলি এই যে পলিটিক্যাল পরিমণ্ডল তৈরি হচ্ছে এখন বিএনপি ছাত্র দলের এবং বিএনপির একটা হুমকিও আছে তারা যদি নির্বাচনের ক্লিয়ার রোডম্যাপ না পায় তাহলে তারা অন্যান্য দলের সঙ্গে মিলে আন্দোলন শুরু করবে। দ্রব্যমূল্যের অবস্থা আগের মতোই আছে। এটা সরকারের পারফরমেন্স আমি বলবো একদম সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেনি সরকার। সরকারের পারফরমেন্স কিছু উপদেষ্টার পারফরমেন্স নিয়ে কথাবার্তা আছে এবং সেটা পোষানোর জন্য আমরা শুনি যে খুব দ্রুত কিছু উপদেষ্টা নেওয়া হবে সরকারকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে। প্লাস এর সঙ্গে সেনা প্রধানের যে বক্তব্য যেটা দিয়েছেন সেই বক্তব্য এটার সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছে। তো সব মিলিয়ে দেখলে কি দাঁড়ায়? সব মিলিয়ে দেখলে দাঁড়ায় যে নির্বাচনের যে একটা শুধুমাত্র নির্বাচনের রোড ম্যাপের জন্য জাতি দৌড়াবে, জাতির এই অবস্থায় জাতি এখন নাই। জাতিকে নানা সংশয়ে সন্দেহে দোটানার মধ্যে ফেলা হয়েছে। জাতি এখন নানা ধরনের চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে। নানা আশঙ্কায় জাতির মন গুমড়ে উঠছে যে কি হতে পারে সামনে। তো সেটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমার মনে হয় এটা জনমনে এই প্রশ্নটা আছে এবং জনবয়ানও এখন তাই। ন্যারেটিভ গুলি যেগুলো আমরা শুনি এই ন্যারেটিভ গুলি একটা স্টেবল গভর্নমেন্টের ন্যারেটিভ এটা না। এটা স্টেবল স্থিতিশীল রাজনীতির ন্যারেটিভ এটা না। এটা স্টেবল ফিউচারের ন্যারেটিভ এটা। এই হচ্ছে আমার। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সন্দেহ, যেটি বিএনপি নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে দলটি হয়েছে তার প্রতি অথবা জামায়াতে ইসলামের প্রতি তাদের মতভেদ, এটি হচ্ছে দলগুলির সাথে দলগুলির এক ধরনের সন্দেহ মতভেদ। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সন্দেহ বা অন্তর্বর্তী সরকারের কার্যকলাপে বিএনপি সন্দিহান এরকমটা কেন হচ্ছে? বিএনপি সরাসরি বলছে যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে। আসলেই কি এই সরকার অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না?
বিএনপি যে অভিযোগ করছে নিরপেক্ষতা সেটি নিয়ে বিএনপির প্রস্তুতি যেটা সেটা একদম অমূলক নয়, একদম অমূলক নয়। কারণ ছাত্র রাজনৈতিক দল গঠন করেছে, ছাত্রদের প্রতিনিধিরা, যিনি দলের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন, কিন্তু বাকি ছাত্র উপদেষ্টারা আছেন। ছাত্র উপদেষ্টা নন, অছাত্র উপদেষ্টা বা মুরব্বী উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যেও তো এই ছাত্রদের সমর্থক বা আহ, আহ, সহানুভূতিশীল ব্যক্তিত্ব রয়েছে। এবং যেটা দেখা গেছে ছাত্ররা অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের সহায়তা পাচ্ছে। অতএব বিএনপির যে অভিযোগটা যে সরকার নিরপেক্ষ থাকলে তো এই রাজনৈতিক দল গঠন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কিন্তু সরকার আমরা মাথা ব্যথা দেখছি। সরকারের গুপ্ত এজেন্ডা, হিডেন এজেন্ডা গুলি ছাত্রদের মুখ দিয়ে বের হচ্ছে। অতএব বিএনপি তো সেখানে কমপ্লেন করতেই পারে। দ্বিতীয়ত প্রশাসনিক ভাবে দেখা গেছে যে বিএনপি যত যত সব জায়গায় যেসব ব্যক্তির পদায়নের সুপারিশ করেছিল অধিকাংশ ক্ষেত্রে সেসব সুপারিশ সরকার রাখে, বরং সরকার এই জামাতে ইসলামের সুপারিশগুলিকে প্রাধান্য দিয়েছে। এখন এই ছাত্রদের এই দলকে অনেকেই বলে থাকেন যে এটা জামাতে ইসলামের বি টিম হচ্ছে, কারণ চিত্র শিবিরের অনেকেই আছেন। এই কারণে আবার এই দল গঠনের সময় যিনি আহ্বায়ক হয়েছেন তিনি বলেছেন যে আমরা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী না। ভারতপন্থী না এটা তো বলাটা খুব সোজা, কিন্তু পাকিস্তানপন্থী না এটা একটা নতুন শব্দ। পাকিস্তানের পন্থী আপনাকে কেউ যদি বলেছে কি না, না বললে আপনি নিজের থেকে বলেন কেন যে আমি তো পাকিস্তানপন্থী না। অতএব এই জায়গায় এই কথাগুলো তো মনে হয় যে এটা একটা ব্যালেন্স তৈরি ভারসাম্যের জন্য কথাটা বলেছে। আসলে অপবাদ আসতে পারে সেটা ঠেকানোর জন্য বলেছে। তো আমি মনে করি যে এই ছাত্রদের সঙ্গে এই জামাতের পলিটিক্সটা সামনে আনা এবং এই সরকারের আহ নিজস্ব ভাবেই এই জামাতের সমর্থিত বা জামাত সুপারিশকৃত লোকজনকে উচ্চ পদে পদায়ন করা, এগুলো নিয়ে বিএনপির মধ্যে না সন্দেহ আছে। বিএনপি লক্ষ্য করছে যে তার পলিটিক্সটাকে এই সরকার মানে এমন ভাবে হ্যান্ডেল করছে যে ক্রাইসিস পিরিয়ডে বিএনপির কথাই শুনছে মনে হচ্ছে, কিন্তু এই সরকারের মধ্যে বিএনপি সম্পর্কে নানা ধরনের ধারণা পোষণকারী ব্যক্তিরাও কিন্তু রয়েছে। এবং শুধু গুজব বের হয় যে আর যাই হোক অনেকেই মনে করেন বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে বিএনপি ক্ষমতায় যাবে না। এই কথাগুলো কিন্তু অন্তরালে এই সরকারের প্রভাবশালী লোকেরাও কিন্তু বলে থাকতে পারে, আমাদের কানে আছে এরকম যে না বিএনপি যাচ্ছে না। কেন যাচ্ছে না, কিভাবে যাচ্ছে না, যেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ছাড়া এখন বিকল্প নেই, তাহলে বিএনপির সামনের বাধাগুলি কি, কি কারণে বিএনপি ক্ষমতায় ইলেকশনে জিততে পারে, আর ইলেকশন টাইমলি হবে কিনা এটা নিয়েও প্রশ্ন। সরকার প্রধান বলছেন যে হ্যাঁ ইলেকশন ডিসেম্বরে হবে, কিন্তু তার ঐকমত্য কমিশনের সদস্যরা বা তার যে সহযোগী অথবা ভেতরের এবং বাইরের যে শক্তি তারা বলছে সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, আত্মঘাতী হবে। তাহলে সংস্কার কতদিন লাগবে, ইলেকশন কতদিন লাগবে, এই জিনিসগুলো তো এটা বিশ্বাস করা যায় না। মনে হচ্ছে যে সরকার প্রধান এমনও বলছেন যে এই সংস্কারের ক্ষেত্রে বিএনপি কে রাজি করানোর জন্য তিনি বিএনপি খুশি করার জন্য বলছেন যে ডিসেম্বরে হয়ে যাবে, কিন্তু রাজি হওয়ার যাওয়ার পরে তারপরে বলবেন যে না এগুলো বাস্তবায়ন করতে আরো 6 মাস বা 1 বছর লাগবে। এটাও বিএনপি সন্দেহ করে। আমি বিএনপি লোকজনের সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে, তো বিএনপি কে এখন তার বিভিন্ন হিসাব কিতাব করে পা ফেলতে হচ্ছে। তবে এই ছাত্রদের রাজনীতির ফাঁদে পা দেওয়াটা বিএনপির সমুচিত নয়। যেমন ছাত্ররা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে, বলুক, ছাত্ররা বলতেই পারে, যে কোনো রাজনৈতিক দলই বলতে পারে, কিন্তু বিএনপি পরের দিনটি বললো যে এই সেকেন্ড রিপাবলিকের ধারণা এটা সঠিক না, এই না। কেন রিয়াক্ট করছে, কেন রিয়াক্ট করছে বিএনপি? 72-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান যে ছাত্ররা বললো, পরপরই বিএনপি বললো যে না 72-এর সংবিধান রাখতে হবে। তার মানে আপনি বাঙালি জাতীয়তাবাদের সংবিধান রাখার পক্ষে কথা বলে আপনার নিজের যে আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ সেই জায়গাটুকু আপনি নষ্ট করছেন। আপনি কেন বারবার ছাত্রদের ইয়েতে ফাঁদে পাতা ফাঁদে পা দিচ্ছেন? সেই সেকেন্ড টেবিলের কথা বলতেই পারে একটা পলিটিক্যাল বলতেই পারে যে আমরা গণপরিষদ নির্বাচন চাই, নতুন সংবিধান চাই। তাতে করে সবকিছুতে রিয়েক্ট করার কি আছে? এটা তো কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, যার কিনা ক্ষমতায় যাওয়ার অভ্যাস আছে এবং যে ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারে, সে কেন পদে পদে এটা রিয়েক্ট করবে? ছাত্রদের অনেক বক্তব্য আছে, অনেক দাবি দেওয়া আছে, সবকিছুতে রিয়েক্ট করাটা আমি মনে করি না যেটা সম্ভব। পলিটিক্সটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, আগে ছিল আওয়ামী লীগ ভার্সেস দ্য রেস্ট, এখন যেন হচ্ছে বিএনপি ভার্সেস দ্য রেস্ট, বিএনপি বনাম বাকি সব। তো বিএনপি এই জায়গাটার জন্য বিএনপি নিজেও দায়ী কেন তৈরি করছে। বিএনপির মধ্যে এই প্রজ্ঞাপূর্ণ পলিটিক্স এর আমার মনে হয় যে ঘাটতি আমরা লক্ষ্য করি মাঝে মধ্যে।
কিন্তু আপনি নিজেই বলছিলেন যে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের হিডেন এজেন্ডাগুলি ছাত্রদের মুখ দিয়ে, ছাত্রদের দলের মুখ দিয়ে বলানো হচ্ছে। তো সেক্ষেত্রে ছাত্ররা যখন সেকেন্ড রিপাবলিক বলে, যখন গণপরিষদ নির্বাচনের কথা বলে, যে গণপরিষদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়, যদিও আজকে তারা রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছে যে দুটো নির্বাচন একসাথেই হতে পারে। তো এইগুলি যখন বলে তখন তো বিএনপি ধরেই নিতে পারে যে এটি সরকারেরই কথা। আপনি নিজেই বলছিলেন যে সরকার তাদের মুখ দিয়ে বলাচ্ছে, আর যদি সরকারই বলিয়ে থাকে তাহলে তো এটি অনেকটা স্পষ্ট হয় যে সরকার চাইছে না যে এই কাজগুলির আগে নির্বাচন দেই বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হবে, সেটি চাইছে না। সেক্ষেত্রে কি বিএনপির এ ধরনের প্রতিক্রিয়া অনেকটা স্বাভাবিক নয় বা দেখানোটাই উচিত নয়? অবশ্যই আমি মনে করি যে সরকারের হিজেন এজেন্ডাগুলির ব্যাপারে যে বিএনপির যে বক্তব্য, সংশয়, সন্দেহ, সেগুলি পরিষ্কার করে বলা উচিত। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন ছাত্রদের, আপনি যদি ধরেই নেন যে ছাত্রদের মুখ দিয়ে সরকার এই কথাগুলো বলাচ্ছে, তাহলে আপনি সরকারের সঙ্গে সরাসরি কথা বলুন। ছাত্রদেরকে আপনি প্রতিপক্ষ বানানোর কোনো প্রয়োজন নেই। আমার কথাটা হচ্ছে ছাত্রদের প্রতিপক্ষ বানানোর প্রয়োজন নেই। আপনি সরকারের সংস্কারের এজেন্ডারকে বিপরীতে আপনি ৩১ দফার নিয়ে আপনি অনেক বলে মিটিং করেছেন। কিন্তু ৩১ দফা সংস্কারের এই প্রস্তাবগুলো নিয়ে মিটিং করার যে পদ্ধতিটা, এটা আমার কাছে মনে হয়েছে নেতা কর্মীদেরকে যতটা না ৩১ দফা বোঝানো দরকার, চাইতে একটা শোডাউনটা আপনার কাছে বড় মনে হচ্ছে। আমি মনে করি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি উপজেলায় যদি ১০ জন করে নেতা কর্মী ৩১ দফা বুঝতে পারে একটা সেমিনারের বা ইন্টেন্সিভ নিবিড় প্রশিক্ষণের মধ্যে, সেটাই বিএনপির জন্য বড় প্লাস পয়েন্ট হবে। কিন্তু আপনি বিশাল সমাবেশ করিয়ে সেখানে বক্তৃতা ৩১ দফা সংস্কারের কি আলোচনা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে এটা শোডাউন। তো বিএনপিকে সেই জায়গায় আমি বলি যে বিএনপি সন্দেহ হওয়া স্বাভাবিক, কিন্তু এই হিডেন এজেন্ডা গুলি ছাত্রদের বিরোধিতা করে করা প্রয়োজন। আপনি ধরতে পারেন ওই জায়গায় যে ইউনূস সাহেব যে গণতান্ত্রিক ছাত্র শক্তি বা গণতান্ত্রিক শক্তি নামে রাজনীতি করতে চেয়েছিলেন, বা জাতীয় ইনসাফ কায়েম কমিটির যে বক্তব্যগুলি রয়েছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তারপরে গণপরিষদ নির্বাচন, ৭২ সংবিধান বাতিল করা, এইগুলি যে ধারণ করছে এই এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ধারণ করা বিষয়গুলো নিয়ে সরকারের মতামত তো বিএনপি স্পষ্টভাবে জানতে চাইতে পারে। আপনি বলুন যে আপনি এই গণপরিষদ নির্বাচনের দাবিকে আপনি কিভাবে দেখেন, বা আপনি আহ, নতুন সংবিধানের দাবিকে কিভাবে দেখেন, তাহলে তো জিনিসটা দাঁড়িয়ে যায়। আমার কাছে সেটাই মনে হয়েছে যে রাজনীতিতে কৌশল এবং খুব ইম্পর্টেন্ট। নাহলে মনে হবে যে সবাই যদি বিএনপির বিরুদ্ধে, বিএনপি শুধু একা দাঁড়িয়েছে, আর বিএনপির সাথে যেসব খুচরা দলগুলো আছে এগুলো তো বিএনপির আসন দিবে এই লোভে তারা চুপ করে বসে আছে, তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলেছে। কারণ তারা সামনে বিএনপি জিততে, তারাও জিতবে, তারা জাতীয় সরকার হলে তারা মন্ত্রী হবে, এই আশায় তারা বসে রয়েছে। এবং রাজনীতিতে সব মানে মাৎস্যন্যায় নীতি চলছে। বড় দলগুলো ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে। বিএনপি খেয়ে ফেলেছে ১২ দল, আরো গণতন্ত্র মঞ্চ সবাইকে। আর জামাত ইসলামী খেয়ে ফেলছে ইসলামী দলগুলোর একটা বড় অংশকে, আবার চরমোনাই খেতে যাচ্ছে আরেকজনে। সো এইখানে রাজনৈতিক দলগুলোর মতামত প্রকাশ বা পর্যালোচনা যাচাইয়ের যে সুযোগ জনগণ দেখতে চায়, সেই জিনিসগুলো আসছে না। সেই কারণে সন্দেহ আরো ক্রমান্বয়ে বাড়ছে। আপনি নিজে বলছিলেন এবং আমাদেরও অনেকটা সন্দেহ যে নতুন যে দলটি গঠন হলো ছাত্রদের, সেটি জামাতে ইসলামেরই বি টিম অথবা সি টিম, কারণ কেউ কেউ এবি পার্টিকেও জামাতে ইসলামের বি টিম বলে থাকে। তো যদি জামাতের নেতৃত্বে এই ধরনের জোট হয় তাহলে শেষ পর্যন্ত আমাদের রাজনীতিটা গিয়ে দাঁড়াচ্ছে বিএনপি বনাম জামাতে ইসলামের নেতৃত্বাধীন এদের মধ্যে যে বাকযুদ্ধ আমরা দেখে আসছিলাম কিছুদিন আগে পর্যন্ত, কয়েকদিন আগে পর্যন্ত জামাত ইসলামী এবং বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ চলছিল, যেটি সেনা প্রধানের বক্তব্যের পর আপাতত বন্ধ হয়েছে মনে হচ্ছে। আবার অন্য কারণে বন্ধ হয়ে থাকতে পারে, সেটি হচ্ছে যে রমজান চলে এসেছে। রমজানের মধ্যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুধু ইফতার পার্টিতে সীমাবদ্ধ হয়ে যায়। রমজানের পর পর হয়তো বর্ষা চলে আসবে, বর্ষার মধ্যেও আমাদের মাঠের রাজনীতি অনেকটাই সংকুচিত হয়ে যাবে। তখন বক্তৃতা বিবৃতির রাজনীতিগুলি চলবে। এই যে বিএনপি এবং জামাতে ইসলামী ও জামাতে ইসলামীর নেতৃত্বাধীন যে জোট হতে যাচ্ছে বা হতে পারে, তাদের মধ্যে যে এই বিতণ্ডা, সেটি কি আরো বড় রকমের হতে পারে বা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে মনে হয়?
না, সংঘাতের দিকে যাবে না। যেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের মতো দল এখন রাজনীতিতে অনুপস্থিত, সেই কারণে এখন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় বিএনপি জামাত তো আহ, আহ, নিযুক্ত হবে। এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, তারা ক্ষমতায় যেতে চাইবে। তবে বিএনপির ক্ষমতায় যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। জামাত ইসলামীর বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে তারা ক্ষমতায় চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু জামাত গণভিত্তিক দল নয় এবং জামাতের আসন সেই তুলনায় আমি মনে করি যে একটি সরকার গঠনের মতো আসন পাওয়ার জায়গা নেই। যদিও জামাতের ভোট বাড়তে পারে, বাড়াটা অস্বাভাবিক নয়। এর সঙ্গে যদি ছাত্ররা যুক্ত হয়, কারণ ছাত্রদের নির্বাচনী পরিকল্পনা আছে এবং সেই নির্বাচনী পরিকল্পনায় তাদের প্রার্থীর একটা সংকট, সব তো আর ইয়াং প্রার্থী দিয়ে নির্বাচন করানো যাবে। তো সেই জায়গায় এই প্রার্থীর সংকটকে তারা মোকাবেলা করতে দেখা যাবে যে জামাত ইসলামী অথবা তাদের সঙ্গে যারা অ্যালায়েন্স করবে সেখান থেকে তারা দিবে। এবং এটা একটা কিংস পার্টি হিসাবে একটা অপপ্রচার আছে। তো এই পার্টির সরকারের আনুকূল্য পাওয়ার ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে, এরকমও অনেকে মনে করতে পারে। আমাদের দেশে তো এই ধরনের চিন্তা ভাবনা খুব বেশি থাকে যে প্রশাসন কার দিকে আছে, এটা কোন ফ্যাক্টর। তো আমি মনে করি যে এই জিনিসগুলো হবে। এগুলো বিএনপির মধ্যেও আছে, বিএনপির মধ্যেও 12 দল সহ আরো দল, গণতন্ত্র মধ্যে সব বিএনপি তো কিছু কিছু সিটকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এগুলো এলাকায় প্রতিক্রিয়াও আছে। তো যাই হোক, তো আমার মনে হয় যে এই ইলেকশনের পাশাপাশি দল যে এখানে শেষ হয়ে গেছে তা না, আমি মনে করি আরো দু একটা নতুন দল আসতে পারে। এবং নতুন দলের মধ্যে ধরেন এই কারণে আসবে, এখনকার রাজনৈতিক দল গঠনের উদ্ভবের কারণটা হচ্ছে যে বিএনপি, জামাত ইসলামী, তার ইভেন ছাত্রদের যে নাগরিক পার্টি, তারা তাদের দরজা বন্ধ করে রেখেছে বাংলাদেশে রাজনীতিতে উৎসাহী রাজনীতি করেন, যে এখন কিছু বলছেন না, এই ধরনের একটা বিরাট সংখ্যার মানুষ আছেন। তাদের জন্য একটা রাজনৈতিক দল গঠন হতে পারে, এটা অস্বাভাবিক কিছু। তো সেই জায়গায় কি দাঁড়াবে অবস্থা, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি একটা কথামালার রাজনীতি, বিবাদের রাজনীতি হবে, কিন্তু এটা কখনো সংঘর্ষের রূপ নেবে বলে আমি মনে করি না। কারণ এখন আমরা ওইটুক পর্যায়ে আহ, একমত যে আমরা পারস্পরিক সংঘর্ষে আমরা নিযুক্ত হব না। আমরা রাজনীতির প্রয়োজনে যতখানি আহ প্রতিযোগিতামূলক রাজনীতির জন্য যতখানি আহ মানে গণতান্ত্রিক দ্বন্দ্ব প্রয়োজন, সেই গণতান্ত্রিক দ্বন্দ্ব আমরা বজায় রেখে রাজনীতি করবো। এটুক ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান রাজনৈতিক দলগুলো সচেতন আছে। আপনার কথা থেকে একটি প্রশ্ন করতে চাই, যেটি বলছিলেন যে আরো কয়েকটি রাজনৈতিক দল হতে পারে। আমরা গত কিছুদিন যাবতীয় আলোচনায় শুনছিলাম যে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আরো একটি দল হতে পারে। আপনার কাছে নেপথ্যে যেহেতু আপনি অনেক খবর রাখেন, এরকম কি আসলেই শুধু সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল হতে যাচ্ছে বলে আপনার জানা আছে বা শুনেছেন? একটি আমি একটি রাজনৈতিক উদ্যোগের কথা জানি, যেটা আহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল একটা উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি অনেককে দাওয়াত করেছিলেন, আমিও সেই দাওয়াতে শরীক ছিলাম। সেখানে যাওয়ার পর তিনি এক ধরনের একটা কর্ম পরিকল্পনা বা একটা ম্যানিফেস্টোর মতো পেশ করে বলেন যে এটা করতে হবে। এবং তিনি সেখানে আহ, কেউ কেউ মত দেন সিভিলিয়ানদের মধ্য থেকে, কম সিভিলিয়ান ছিলেন, যে আপনারা শুধুমাত্র সেনা কর্মকর্তাদের রাজনৈতিক দল করলে এটা হবে না, আরো যারা আছেন অসামরিক ব্যক্তিবর্গ, রাজনীতিবর্গ, তাদের সঙ্গে মিলে একীভূত হয়ে এই প্রক্রিয়াটা এটা করা উচিত। কিন্তু শামীম কামাল সাহেব পরে যে কমিটিটা করলেন বা সিভিলিয়ান পলিটিশিয়ানরা যে আহ্বান জানালেন, সেটা তাদের খুব একটা কর্ণপাত করেনি। কয়েকটা কমিটি করলেন। এটা নিয়ে আমরা একটা রিয়াকশন দেখলাম। পরের দিন দেখলাম যে মিডিয়াতে একটা ভুয়া প্রেস রিলিজ আসলে যে 5 জন জেনারেল সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বে তারা একটি পলিটিক্যাল পার্টি করবে। তো এটা আমার কাছে মনে হয়েছে যে ওই শামীম কামালের যেই উদ্যোগটা, আহ, এটাকে একটা স্যাবোটাজ করার মতোই কিন্তু আরেকটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। অতএব শামীম কামালদের এটা একটু পিছিয়ে যায়। এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একটা তাগিদ আছে, তারা একটা পার্টি করতে চায়, কিন্তু অধিকাংশ মনে করেন যে শুধু তাদের নেতৃত্বে পলিটিক্যাল পার্টি করলে কোনো লাভ হবে না। সিভিলিয়ান যারা আছেন, পলিটিক্সে আছেন, যারা বিএনপি, জামাত, আওয়ামী লীগের পরিসরে নেই, তাদের মধ্য থেকে তাদেরকে নিয়েই একটা জাতীয় রাজনৈতিক দল গঠন করা। এবং
অনেকেই রাজনৈতিক দল করতে গিয়ে প্রথমে খোঁজাখুঁজি করছেন যে আমরা কিভাবে একটা কিংস পার্টির মতো আশীর্বাদ পেতে পারি। কেউ মনে করছেন যে সেনা কর্মকর্তারা করলে সেনাবাহিনীর সমর্থনটা সেনা কর্মকর্তাদের প্রতি থাকবে, কিন্তু এটা বাস্তবে সত্য নয়। আবার মনে করছেন যে এটা ইউনূস সাহেবকে জানিয়ে করাটা ভালো, তাহলে ইউনূস সাহেবের একটু আনুকূল্য যদি পাওয়া যায়। এই আনুকূল্য পাওয়ার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করা, এবং এই সম্প্রতি যে ২-৩টি রাজনৈতিক দল হয়েছে, যেমন আরেকটি দল হয়েছে মেজর জেনারেল রিটায়ার্ড এহতেশামের নেতৃত্বে, গণ অধিকার পরিষদের একটি দল হয়েছে, সেটাও একজন রিটায়ার্ড কর্নেলের নেতৃত্বে। অতএব এটা আমি মনে করি যে এই প্রবণতাটা মানে শুধু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হলেই হবে না। ক্লিন ইমেজ, ক্যারিশমা আরো অনেকগুলি দেখা দরকার পলিটিক্সে আসার জন্য। তো সেটা আমার মনে হয় যে তারা নিজেরা যাচাই করবে না। আর রাজনৈতিক দল করলেই আগের মতো সে নির্বাচনের সম্ভাবনা আর নেই। কারণ যারা দল করবেন তারা হিসাব করে দল করবেন যে নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র দল করে কতখানি বেনিফিটেড হওয়া যাবে। এটা আমি মনে করি। কিন্তু দল গঠিত হবে। এটার প্রক্রিয়া আছে। আপনি বলছিলেন যে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ তো এখন নাই, আওয়ামী লীগের সমর্থকদের সরিয়ে যে নতুন প্রশাসন সাজানো হচ্ছে, সেখানে বিএনপি তাদের অনেকের নাম দেওয়ার পরও তাদেরকে নেওয়া হচ্ছে না, জামাত ইসলামীর যে নাম দেওয়া হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে। এর অর্থ দাঁড়াচ্ছে যে প্রশাসনটি যে দাঁড়াচ্ছে সেখানে জামাতে ইসলামীর সমর্থকদের আধিক্য হয়ে যাচ্ছে। তো এই ধরনের একটি প্রশাসন নিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার নির্বাচনে যাবে, সেই নির্বাচনটি কতটা নিরপেক্ষ হতে পারে? তারা কি তাদের যে জামাতে ইসলামী তাদেরকে একটু সুবিধা দেওয়ার চেষ্টা করবে না? বা বিএনপি তখন সেটি প্রতিহত করতে গেলে কি এক ধরনের সংঘাত তৈরি হতে পারে না? সমস্যাটা কিন্তু বিএনপি জামাতের নয়। জামাত ইসলামী মনে করতে পারে যে তারা স্বাস্থ্য বিভাগে সর্বত্র উপজেলা পর্যায়ে তাদের কর্মীদেরকে বসাতে পেরেছে, বা আরো দুই একটা ডিপার্টমেন্টে কয়েকজন সচিবও আছে তাদের পাওয়ারফুল। কিন্তু আমি এখনো মনে করি জামাত বিএনপির চাইতেও আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আমলার সংখ্যা এখন অনেক বেশি। এটা সিভিল প্রশাসন বলেন, মিলিটারি প্রশাসন, এরা নির্বাচন পর্যন্ত থাকবে। অতএব বিএনপি জামাতের যে আশঙ্কা, মানে যে সম্ভাবনা যে তাদের মনোনীত লোকদেরকে যে তারা ভোটে হেরফের করিয়ে ফেলবে, তার চাইতে বড় জিনিস হচ্ছে যে এই পুলিশ বলেন, এই ব্যুরোক্রেসি বলেন, সিভিল মিলিটারি, তাদের যে এখানে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, যারা আওয়ামী লীগ দ্বারা বেনিফিটেড হয়েছে, এরা যে বসে আছে, এদের আশঙ্কাটা যে সবচেয়ে বড় আশঙ্কা। এবং এই ইলেকশন কমিশন যে এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন করবে, নির্বাচন আদৌ কতখানি ফেয়ার হতে পারবে, সেটাও তো একটা বিষয়ের ব্যাপার। আজকে থানার ওসিরা বা এসআইরা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে যেতে চায় না, কারণ সেখানে বিএনপি বা জামাতের নেতারা আছে। তাহলে ভোটের দিন যদি তারা একতরফা বিএনপি জামাত আর বিএনপি কর্মীরা যা খুশি তাই করবে, তা পুলিশ চুপ থাকবে, তাহলে কি এটা ফেয়ার ইলেকশন হলো? এটা কি ইনক্লুসিভ ইলেকশনের কথা যারা বলেন, ফেয়ার ইলেকশনের কথা বলেন, প্রশাসন কি তাহলে নিরপেক্ষ থাকলো? নিরপেক্ষ থাকা মানে এই আমি চুপচাপ বসে দেখবো, তা তো নিরপেক্ষতা না। নির্বাচনী অনিয়ম বা নির্বাচনে জোর জবরদস্তি কিছু করতে গেলে সেটা ঠেকানোটাই তো হচ্ছে নিরপেক্ষতা। আপনি সব ওয়াক ওভার দিয়ে দিলেন, এই সন্ধ্যার সময় রেজাল্ট হয়ে গেল, এই হয়ে গেল, তাহলে তো আর নির্বাচন ফেয়ার হলো না। সেই জায়গায় আমি বলছি যে শুধু জামাত বিএনপির সংখ্যাটা নয়, এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে যে পতিত স্বৈরাচারের প্রতি গুণমুগ্ধ আমলা, সুশীল এবং সামরিক বেসামরিক আমলারা আছে, সেটা আমাদের জন্য আরো বড় সমস্যা। আমরা সন্দেহ থেকে এখন শঙ্কার দিকে যাই। অনেকের শঙ্কা যে বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান ক্ষেত্রে এতটাই অদক্ষতার পরিচয় দিচ্ছে, যেটি অনেককে সেই ৮১-৮২ সালের কথা মনে করিয়ে দিচ্ছে, যে এরশাদ সাহেব যখন ক্ষমতা দখল করেন তখন এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অবনতি দেখা গেছে। এই ধরনের পরিস্থিতির কারণে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের চেহারাটাই পরিবর্তন হয়ে যেতে পারে এবং নতুন কোন অন্তর্বর্তী সরকারের অধীনেই হয়তোবা নির্বাচন হতে পারে। এই ধরনের শঙ্কা কতটা আসলে করার মতো পরিস্থিতি আদৌ আছে কিনা, ওইরকম ভাবে শঙ্কিত আমরা হব কিনা?
আমি এই প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই না। আর এটা উত্তর দিতে হলে আমাকে একটা ওয়াইল্ড গেসের মধ্যে যেতে হবে, একটা বন্য অনুমানের মধ্যে যেতে হবে। আমি আপাতত এই ধরনের কোনো উত্তর দিতে চাই না। আমরা আশা করি না ৮১-৮২-তে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এই পরিস্থিতি এখন তৈরি করা সম্ভব। এটা আমি মনে করি না। তবে আমাদের সংখ্যাটা হচ্ছে যে আমাদের একটা আ অ বহির্দেশীয় কারণ আছে। তখন বহির্দেশীয় কারণ অত অ্যাক্টিভ ছিল না। কিন্তু এখন বহির্দেশীয় কারণ থাকলে থাকতে পারে। এবং যেখানে একটি বিচারকে নিয়ে মানে আমাদের দেশের একজন সাবেক আ স্বৈরাচারী সরকার প্রধান আ এমন জায়গায় আছেন, তাদেরও একটা ইন্টারেস্ট আছে। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা যেকোনো ধরনের পরিস্থিতি উদ্ভব হলেও হতে পারে। কিন্তু আমরা এগুলো কল্পনা করতে চাই না, কল্পনা করতে পারছি না। আমরা স্রেফ একটা গণতন্ত্রে ফেরার জন্য যতখানি সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটুকু করে আমরা একটা নির্বাচন দিতে চাই। এটাই আমার হচ্ছে শেষ বক্তব্য। আর আরেকটি শঙ্কা হচ্ছে যে যতই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হবে, বলা হচ্ছে বলতে এখন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও এভাবেই বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদৌ কি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হবে নাকি সেটি আরো পিছিয়ে যেতে পারে? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আমার কাছে কোনো অন্যান্য তথ্য জিনিস? নেই। আমার কাছে অনুমান আছে। এখনো আমি 50-50 মনে করি। কোনো তথ্য আমার কাছে নেই। হ্যাঁ, অর্থাৎ এই আমি ডিসেম্বরের 50-50 মধ্যে হ্যাঁ, নির্বাচনটি নাও হতে পারে। তো হ্যাঁ, শওকত ভাই, কিন্তু আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে ৩০ মিনিট সময় দিয়েছিলেন। আমরা ২ মিনিট বেশি সময় নিয়েছি। এজন্য থ্যাংক ইউ। এবং আপনাকে বিদায় জানানোর আগে আগামীতে আবারও কোনো অন্য কোনো ইস্যুতে আপনাকে আমরা আবারও পেতে চাই। সেই আশা রেখে আপনাকে বিদায় জানাচ্ছি। একই সাথে বিদায় জানাচ্ছি আমাদের দর্শকদেরকে। আপনারা এই ঢাকা টাইমসের টক শো মিঠে করা দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রতি রাত ১০টায় প্রচার হয় টক শো মিঠে করা। সুস্থ থাকুন, ভালো থাকুন।